সালামু আলাইকুম শিক্ষার্থীরা, শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ২৯ এবং ৩০ পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব। তো প্রথম কাজটি এখানে দেয়া আছে, পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি। তো চলো দেখে নেওয়া যাক পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের পার্থক্য কি। তো প্রথমেই আছে এখানে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস এবং আপেক্ষিক পারমাণবিক ভর বা রিলেটিভ অ্যাটমিক মাস। এর মধ্যে পার্থক্য নিম্নরূপ। তো প্রথমেই আমরা দুইটার সংজ্ঞা দিয়ে নিব। পারমাণবিক ভরের সংজ্ঞা কি? একটি নির্দিষ্ট পরমাণুর ভর যা তার প্রোটন, নিউট্রন এবং ইলেকট্রনের মোট ভর, সেটাই কিন্তু পারমাণবিক ভর। এটি পারমাণবিক ভর একক অ্যাটমিক ম্যাস ইউনিট বা এএমইউ বা ডাল্টন এ প্রকাশ করা হয়, এটা অর্থাৎ এর একক দেওয়া আছে। তারপরে আপেক্ষিক পারমাণবিক ভর একটি মৌলকের, সরি এখানে মৌলকের না, এখানে মৌলের হবে। একটি মৌলের বিভিন্ন আইসোটোপের গড় ভর যা কার্বন 12, অর্থাৎ কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগের অর্থাৎ 1/12 অংশের সাথে তুলনা করে নির্ধারিত হয়। এটি একটি তুলনামূলক সংখ্যা এবং কোনো একক নেই। অর্থাৎ আমরা পারমাণবিক ভর এবং আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞা দিলাম, এটাও কিন্তু একটা পার্থক্য। তারপর আরো কিছু পার্থক্য আছে। উদাহরণে গেলে আমরা কিছু পার্থক্য দেখতে পাবো। পারমাণবিক ভর একটি নির্দিষ্ট কার্বন 12 পরমাণুর পারমাণবিক ভর হলো 12 অ্যাটমিক মাস ইউনিট। আপেক্ষিক পারমাণবিক ভর প্রাকৃতিক কার্বনে আপেক্ষিক পারমাণবিক ভর 12.01, যা বিভিন্ন আইসোটোপের গড় ভিত্তিক ভর। তারপর আমরা ব্যবহারের কিছু পার্থক্য খেয়াল করব। কি কাজে পারমাণবিক ভর ব্যবহৃত হয়? পারমাণবিক ভর নির্দিষ্ট একটি পরমাণুর ভর পরিমাপ করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ কার্বন 12, কার্বন 13 এর আলাদা পারমাণবিক ভর রয়েছে। আপেক্ষিক পারমাণবিক ভর কোথায় ব্যবহার করা হয়? একটি মৌলকে, একটা মৌলের লিখবা প্রাকৃতিক মিশ্রণের গড় ভর বোঝাতে ব্যবহৃত হয়। এটি রাসায়নিক বিশ্লেষণ এবং স্টোইকিওমেট্রিক হিসাবের জন্য গুরুত্বপূর্ণ। সারসংক্ষেপে, পারমাণবিক ভর একটি নির্দিষ্ট পরমাণুর ভরকে নির্দেশ করে, যেখানে আপেক্ষিক পারমাণবিক ভর একটি মৌলের বিভিন্ন আইসোটোপের গড় ভরকে তুলনামূলকভাবে প্রকাশ করে। তো শিক্ষার্থীরা, আমি পার্থক্যগুলো খুব সহজভাবে এবং ছোট করেই দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু তোমাদের বইয়ে জায়গার পরিমাণ খুবই স্বল্প থাকে। তো তোমরা এইগুলোর পাশাপাশি যদি অন্য কোনো পার্থক্য তোমরা আহ খুঁজে পাও, সেটাও তোমরা চাইলে লিখতে পারো। পরের প্রশ্নটি কি ছিল, চলো দেখা যাক। পরে এইখানে যে প্রশ্নটি ছিল, প্রকৃতিতে কপারের দুইটি আইসোটোপ হচ্ছে কপার 63 এবং কপার 65, এবং তার গড় আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 63.5। তুমি কি কপার 63 এবং কপার 65 এর প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? হ্যাঁ, আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো, চলো গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে দেখা যাক। প্রথমে আমরা ধরে নিব প্রকৃতিতে প্রাপ্ত কপার 63 এর শতকরা পরিমাণ x%। যেহেতু শতকরা পরিমাণ বের করতে বলছে, অর্থাৎ 100 এর মধ্যে বের করতে হবে, সুতরাং আমরা এখানে x% বলে দিলাম। এবং প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর শতকরা পরিমাণ 100 মাইনাস x%। এটার মানে হলো টোটাল হচ্ছে 100,
পুরোটা হচ্ছে 100, যেহেতু শতকরা বের করতে বলছে, তাহলে প্রকৃতিতে প্রাপ্ত টোটাল পরিমাণ হলো 100। সেখানে আমরা কপার 63-কে ধরে নিলাম x%। তো তাহলে আর বাকি থাকে কত পার্সেন্ট? বাকি থাকে 100 থেকে x% বাদ দিলে যেটা, সেইটা। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা কি করব? কপারের আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা যেইটার যত পার্সেন্টেজ নিয়েছি সেইটার সাথে তার ভর গুণ করে দিব। এই যে এটার 63 ভর ছিল, আর আমরা নিয়েছি x%। তাহলে এই 63 গুণ x প্লাস দিব, এইটার আমরা নিয়েছি হচ্ছে 100 মাইনাস x%। তো 100 মাইনাস x নিলাম, এটার ভর ছিল 65। তো আমরা 65 গুণ করে দিলাম। তো যেহেতু 100 এর ভিতরে বের করছি আমরা, তো এখানে 100 ভাগ, এটা সূত্র। এই সূত্রটা আশা করি তোমরা বিজ্ঞান অনুশীলন বই থেকে পেয়েছো। আর এটা সমান যেই আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া ছিল সেটা আমরা লিখে নিলাম। এখন আমাদের ক্যালকুলেশন করার পালা। তো এক্স 63 গুণ করলে 63x, আর এইটাকে আমরা যদি গুণ করি, প্রথমে 65 সাথে 100 গুণ করলে 6500 হলো, মাইনাস চিহ্ন ছিল আমরা মাইনাস দিলাম, তারপরে 65 গুণ এক্স, তাহলে 65x হয়ে গেল। এই পাশে 63.5 থাকলো। তারপরে আমরা কি করছি? আমরা এইটাকে, এই যে 100 এই পাশে ভাগ অবস্থায় ছিল, এটাকে আমরা এই পাশে এনে গুণ করে দিলাম। তাহলে 63.5 গুণ 100 হলো। আর এই পাশে যা যা ছিল সেগুলোকে আমরা এক্স যুক্ত রাশিগুলোকে এক পাশে নিলাম, অন্য সংখ্যাগুলোকে অন্য পাশে আনলাম। তো তারপরে আমরা এখানে 63x মাইনাস 65x হলো, আর প্লাস 6500। ওকে, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দেখতে পাই এখানে আমরা মাইনাস 2x পেলাম। তাহলে এই পাশে 63.5 গুণ 100 করলে এটার পেছনে একটা শূন্য বেড়ে গেল। এই দশমিকের জন্য দশমিক থাকার কারণে এখানে 5, আর এখান থেকে একটা শূন্য চলে আসবে আর দশমিকটা উঠে যাবে। তাহলে আমরা 63.50 এই পাশে পেলাম গুণ করে, আর এই পাশে যে 6500 ছিল সেটা এই পাশে এসে গুণ হয়ে গেল। তো সরি, বিয়োগ হয়ে গেল। তো এই বিয়োগফলটা পেলাম আমরা -150, আর এই পাশে পেলাম আমরা -2x। তো এই মাইনাস আমরা চাইলেই কেটে দিতে পারি। দুই পাশেই যেহেতু মাইনাস আছে, আমরা মাইনাস দিয়ে গুণ করার মাধ্যমে প্লাস করে ফেলতে পারি। তো এই পাশে আমরা এক্স রাখলাম, আর এই 2 যেটা ছিল এটা এই পাশে গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল। ফলে 150/2 সমান আমরা পেলাম 75%। ওকে, তাহলে আমরা এক্স এর পরিমাণ প্রকৃতিতে পেলাম 75%। তাহলে প্রকৃতিতে 63 কপার এর শতকরা পরিমাণ 75% পেলাম। ওকে, তাহলে প্রকৃতিতে প্রাপ্ত কপার 65 এর পরিমাণ কত হবে? 65 এর পরিমাণ ওই যে আমরা ধরে নিয়েছিলাম 100 মাইনাস এক্স। সুতরাং 100 মাইনাস এক্স এর মান আমরা বসাই দিলাম 75%। ওকে, তাহলে 25% পেলাম। তাহলে আমাদের উত্তর কি দাঁড়ালো? কপার 63 এর পরিমাণ হলো 75% এবং কপার 65 এর পরিমাণ হলো 25%। পরে যেই প্রশ্নটা ছিল, তিনটি আইসোটোপ রয়েছে এরকম একটি মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি তুমি জানো, তাহলে তাহলে কি তুমি তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করতে পারবে? এটা যদিও একটু জটিল প্রক্রিয়া, কিন্তু এটার মান বের করা সম্ভব। অর্থাৎ তিনটি আইসোটোপ রয়েছে এরকম মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর যদি জানা যায়, তাহলে প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণটাও বের করা যায়। কিভাবে বের করা যায় চলো দেখা যাক। দেখ, হ্যাঁ, তিনটি আইসোটোপের গড় আপেক্ষিক পারমাণবিক ভর থেকে প্রকৃতিতে তাদের শতকরা পরিমাণ নির্ণয় করা
সম্ভব। এই কাজটি করতে হলে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে। তোমাদের বইয়ে যেহেতু জায়গা খুবই কম পরিমাণে দেওয়া আছে এবং ওই জায়গাটুকুর ভিতরেই তোমাদের সবটা পূরণ করতে হবে, তার জন্য আমি খুব ছোটভাবেই করে দেওয়ার চেষ্টা করেছি। চলো দেখা যাক। প্রথমেই আমরা আইসোটোপগুলোর ভর ধরে নিলাম M1, M2, M3। যেহেতু তিনটা আইসোটোপ দেওয়া আছে, তিনটা আইসোটোপের ভর আমরা ধরে নিলাম এবং তাদের আপেক্ষিক প্রাচুর্য ধরে নিলাম x1, x2, x3। এই আপেক্ষিক প্রাচুর্যগুলির যোগফল 1 অথবা 100% হিসাবে 1 হবে। অর্থাৎ এখানে কথাটা ভালো মতো তোমাদেরকে বুঝতে হবে যে তিনটা তিনটা মৌলের আপেক্ষিক প্রাচুর্যগুলোর যোগফল যোগফল 1 হবে, অথবা আমরা বলতে পারি 100% হবে। টোটাল মিলে 100 হবে, সেখান থেকে আমরা মানে 1 হবে, টোটাল অংশটা এক অংশ, আর 100% এই কথাটা তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। তারপর চলো দেখা যাক গড় আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটি কি, সেটা আমরা প্রায় সবাই জানি। সূত্রটি হলো x1 m1, অর্থাৎ x1 হচ্ছে তার প্রাচুর্য আর m1 হচ্ছে তার ভর, ঠিক সেম ভাবে প্লাস x2 m2 প্লাস x3 m3। এইভাবে গড় আপেক্ষিক পারমাণবিক ভর সমান কত হচ্ছে, এই তিনটাকে মানে এই টোটালটাকে আমরা যোগ করলে যেটা হয় সেটা x1 ইন্টু m1 যোগ x2 ইন্টু m2 যোগ x3 ইন্টু m3 যোগ করলে যেটা হয় সেটাই হলো গড় আপেক্ষিক পারমাণবিক ভর। এটা আমরা সবাই জানি। এই সূত্রটি ব্যবহার করে আপেক্ষিক প্রাচুর্য x1, x2, x3 বের করতে হবে। অর্থাৎ এই সূত্র ব্যবহার করেই কিন্তু আমরা অঙ্কটি সমাধান করতে পারি। যদি আমাদের আপেক্ষিক আহ পারমাণবিক ভর দেওয়া থাকে, গড় আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকে, তাহলে আমরা তার প্রাচুর্য বের করতে পারি। তোমরা চাইলে কিন্তু একটা উদাহরণ নিয়ে সেটাকে সমাধান করতে পারো। যেমন আমরা জানি হাইড্রোজেনের 3টি আইসোটোপ আছে। তোমরা বই থেকে খুঁজে বের করে হাইড্রোজেনের 3টি আইসোটোপ দিয়ে তাদের প্রকৃতিতে প্রাপ্ত শতকরা পরিমাণ বের করার চেষ্টা করবা। কোনো ধরনের সমস্যা যদি বের হয় তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারো, অথবা কমেন্ট বক্সে